নমস্কার, ওয়েলকাম টু মজুমদার পডকাস্ট। আজ আমরা যে গল্পটা শুনতে চলেছি সেই গল্পটা শোনার টাইমে কিছু নয়েজ ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, সো প্লিজ একটু কোঅপারেট করুন। থ্যাংক ইউ। চলুন শুরু করা যাক। ভূত ও বিজ্ঞান। সন্ধ্যা হয়ে আসছে। পটলবাবু তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বলে বেশ জোরেই হাঁটছেন। জোরে হাঁটার আরও একটা কারণ হলো আকাশে বেশ ঘন কালো মেঘ জমেছে। ঝড় বৃষ্টি এলে একটু মুশকিল হবে। তিনি আজ আবার ছাতাটা নিয়ে বেরোননি। পায়ের হাওয়ায় চপ্পল জোড়ার দিকে একবার চাইলেন পটলবাবু। দুখানা ছোট ডিঙি নৌকার সাইজের জিনিস, দেখতে সুন্দর নয় ঠিকই, কিন্তু ভারী কাজের জুতো। মাধ্যাকর্ষণ নিরোধক ব্যবস্থা থাকার ফলে আকাশের অনেকটা ওপর দিয়ে দিব্যি হাঁটাচলা করা যায়। জুতোর ভিতরে ছোট মোটর লাগানো আছে, সেটা চালু করলে আর পা নড়ারও দরকার পড়ে না। খুদে বুস্টার রকেট তীব্র গতিতে গন্তব্যস্থলে নিয়ে যাবে। কিন্তু পটলবাবুর ইদানিং খুব বেশি গতিবেগ সহ্য হয় না, মাথা ঘোরে। স্ক্যান করে দেখা গেছে তার স্নায়ুতন্ত্রে একটা গণ্ডগোল আছে। বেশ গতিবেগে গেলেই তার মাথা ঘোরে এবং নানা উপসর্গ দেখা যায়। সুতরাং পটলবাবু ভেসে ভেসে কেটে চলেছেন। বৃষ্টি বাদলা থেকে আত্মরক্ষার জন্য একটা বেলুন ছাতা হালে আবিষ্কার হয়েছে। ফোল্ডিং জিনিস, ভাঁজ খুলে জামার মতো পরে নিতে হয়, তারপর বোতাম টিপলেই সেটা বেলুনের মতো ফুলে চারিদিকে একটা ঘেরা টোপ তৈরি করে। ঝড় বৃষ্টিতে সেই বেলুনের কিছুই হয় না। সেই ছাতাটা না আনায় পটলবাবু একটু দুশ্চিন্তা হচ্ছে। এই 3047 খ্রিস্টাব্দেও জলে ভিজলে মানুষের সর্দি কাশি হয়, এবং সর্দি কাশির কোনো ওষুধে পটলবাবুর তেমন কোনো কাজই হয় না। পকেটের টেলিফোনটা বিপ বিপ শব্দ করছিল। পটলবাবু টেলিফোনটা কানে দিয়ে বললেন, কে? কে, পটল ভাইয়া নাকি? আমি বিষ্ণুপদ বলছি। বলো ভাইয়া। বলি, তুমি এখন কোথায়? আমি এখন উত্তর 24 পরগনার ওপরে 2700 ফুট অল্টিটিউডে রয়েছি। আকাশ কালবৈশাখীর মেঘ এবং সঙ্গে ছাতা নেই। বাঁচালে ভাইয়া, ঈশ্বরের ইচ্ছে বলতে হবে। আমি নবগ্রামে রয়েছি, এই উত্তর 24 পরগনার। বলো কি, তুমি তো কদিন আগেও হিউস্টনে ছিলে। তার আগে ছিল মঙ্গল গ্রহে, তার আগে নেপচুনে। আমার কি এক জায়গায় থাকা চলে? তো নবগ্রামে কি মনে করে? এটা সমস্যা পড়েই আসা। তুমি নবগ্রামে নেমে পড়ো, কথা আছে। প্রস্তাবটা পটলবাবুর খারাপ লাগলো না। ঝড় বৃষ্টিতে পড়াচ্ছে, নবগ্রামে পুরনো বন্ধুর সঙ্গে একটু আড্ডা মেরে যাওয়া বরং অনেক ভালো। পটলবাবু বললেন, ঠিক আছে, কোথায় আছো সেটা বলো। স্ক্যানার 66 কত 09 ইন করো। পটলবাবু স্ক্যানার বের করে নবগ্রামের দিক নির্ণয় করে নিয়ে নম্বরটা সেভ করলেন। তারপর স্ক্যানারের নির্দেশ অনুসরণ করে চলতে লাগলেন। নবগ্রাম সামনেই। কালবৈশাখীর বাতাসটা শুরু হওয়ার আগেই নেমে পড়তে পারবেন বলে আশাহত লাগলো তার। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। পশ্চিম দিককার আকাশে যে কালো কুচকুচে মেঘে ঘন ঘন বিদ্যুৎ ঝলকাচ্ছিল, সেখান থেকেই হঠাৎ যেন একটা কালো গোল মেঘের বল কামানের গোলার মতোই তার দিকে ছুটে আসতে শুরু করলো। এরকম অতিপ্রাকৃতিক ব্যাপার তেমনি কোশমিন কালেও দেখেননি। পটলবাবু ভয় পেয়ে তাড়াতাড়ি হাওয়াই চপ্পলের ভাসমানতা কমিয়ে দিয়ে দ্রুত নিচে নামতে লাগলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। মেঘের বলটা হুড়ুম করে এসে যেন তার উপর ঝাঁপিয়ে পড়ল। পটলবাবুর চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকারে ঠেকে গেল। ভয়ে তিনি সিটিয়ে গেলেন। কি করবেন বুঝে উঠতে না পেরে তিনি তাড়াতাড়ি পকেট থেকে টেলিফোনটা বার করলেন। অন্ধকারেও টেলিফোন করতে অসুবিধা নেই, ডায়ালের বোতামগুলো অন্ধকারেও জ্বলে। কিন্তু টেলিফোন করার সুযোগটাই পেলেন না তিনি। কে যেন হাত থেকে টেলিফোনটা কেড়ে নিয়ে গেল। তারপর যা হতে লাগলো তা পটলবাবুর সুদূর কল্পনারও বাইরে। মেঘের গোলাটা তাকে যেন লোফালোফি করে হু হু করে ওপরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। পটলবাবু চেঁচাতে লাগলেন, বাঁচাও বাঁচাও। কানের কাছে কে যেন বজ্র নির্ঘোষে বলল, চুপ। ভয়ে পটলবাবু বাক্যহারা হলেন, কিন্তু ধমকটা কে দিল তা বুঝতে পারলেন না। মেঘের বলটা তাকে নিয়ে এত ওপরে উঠে যাচ্ছে যে পটলবাবুর ভয় হতে লাগলো। আরও ওপরে উঠলে তিনি নির্ঘাত কৃত্রিম উপগ্রহগুলোর উচ্চতায় পৌঁছে যাবেন। সেক্ষেত্রে হাওয়াই চপ্পল কাজ করবে না। অক্সিজেনের অভাবে শ্বাসবায়ু বন্ধ হয়ে যাবে এবং তার মৃতদেহ পৃথিবীর চারিদিকে ঘুরপাক খাবে। আচমকাই মেঘের বলটা থেমে গেল এবং ধীরে ধীরে চারিদিকটা অন্ধকার কেটে যেতে লাগলো। মেঘ কেটে যাওয়ার পর পটলবাবু যা দেখলেন তাতে ভিড়মি খাওয়ার জোগাড়। পৃথিবী থেকে অন্তত 200 মাইল ওপরে তিনি নিরালা শূন্যে দাঁড়িয়ে আছেন, একদম একা। কে যেন বলে উঠল, এই যে পটল।
পটলবাবু ঘাড় ঘুরিয়ে যাকে দেখলেন তাতে তার হৃদকম্প হতে লাগলো। বৈজ্ঞানিক হরিহর সর্বজ্ঞ, কিন্তু সমস্যা হলো হরিহর এই গত জানুয়ারি মাসে 145 বছর বয়সে মারা গেছেন। কাপা গলায় পটলবাবু বললেন, আপনি? শূন্যে দুখানা চেয়ার পাতলেন হরিহর, তারপর বললেন, বসো হে পটল, কথা আছে। পটলবাবু কম্পিত বক্ষে বসলেন। 200 মাইল উচ্চতায় হাওয়ায় কোনো ঘন স্তর নেই, তার হাওয়ায় চপ্পল কাজ করছে না, তবু চেয়ার দুটো দিব্যি ভেসে রয়েছে, আর শ্বাসকষ্টও হচ্ছে না। হরিহর বললেন, ভয় পেও না, আমাদের চারিদিকে একটা বনয় রয়েছে, তোমার শ্বাসকষ্ট হবে না, ঠান্ডাও লাগবে না, পড়েও যাবে না। নিচে এখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তার চেয়ে জায়গাটা অনেক নিরাপদ, কি বলো? যে আজ্ঞে, কিন্তু আপনি তো মারা গেছি। হা হা হা, আমি মারাই তোমাদের খুব সুবিধা হয়েছে না? শোনো বাপু, আমি ভূত প্রেত নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করতুম বলে কেউ আমাকে তেমন গুরুত্ব দেয়নি, প্রকাশ্যেই আমাকে পাগল আর উন্মাদ বলা হতো। সেই দুঃখে আমি নবগ্রামে একটা নির্জন বাড়িতে ল্যাবরেটরি বানিয়ে নিজের মনে গবেষণা করতে থাকি। একদিকে যখন তোমরা জড়বিজ্ঞান নিয়ে পৃথিবী তোলপাড় করছো, অন্যদিকে তখন আমি এক অজ্ঞাত জগতের সন্ধান করতে থাকি, তাতে যথেষ্ট কাজও হয়। ধীরে ধীরে দেহাতীত জগতের রহস্য ধরাও পড়তে থাকে, কিন্তু আমার নানা রকম কিম্ভূত যন্ত্রে আত্মাদের অস্তিত্ব নির্ভুলভাবে রেকর্ড হতে থাকে। তারপর একদিন আমি তাদের পরম বন্ধু হয়ে উঠি। আমার গবেষণায় শেষে তারাও সাহায্য করতে থাকে। পটলবাবু সচকিত হয়ে বলেন, ভূত? কিন্তু ভূত তো, কি বলবে জানি, ভূত একটা বোগাস ব্যাপার। এই তো বাপু হে, এই যে মহাশূন্যে ভেসে আছো কোনো স্পেস স্যুট বা অক্সিজেন যন্ত্রপাতি ছাড়া, এটা কি তোমার বিজ্ঞান ভাবতে পারে? মাথা নেড়ে পটলবাবু বললেন, আজ্ঞে না। তবে বিজ্ঞান শিখে এসব না মানার অভ্যাস মোটেই ভালো নয়, বুঝলে? যে আজ্ঞে। এখন যা বলছি শোনো, তোমার বন্ধু বিষ্ণুপদ সাতরা আমার গোপন ল্যাবরেটরি সন্ধান পেয়েছে, সেইখান থেকেই তোমাকে টেলিফোনে ডাকাডাকি করছিল। কিন্তু সে জড়বাদী বিজ্ঞানী, অবিশ্বাসী। সে আমার ল্যাবরেটরিতে নানা রকম আধুনিক যন্ত্রপাতি ঢুকিয়ে সব তছনছ করছে। সে আমার সত্যিকারের পাগল বলে প্রতিপন্ন করতে চায়, বুঝেছ? যে আজ্ঞে। আমি জানি তুমি তেমন খারাপ লোক নও, তাই তোমাকে একটা কাজের ভার দিচ্ছি, তুমি বিষ্ণুপদকে আটকাও। যে আজ্ঞে। তারপর তুমি নিজে আমার ল্যাবরেটরিতে ভূত আর বিজ্ঞান মেশাতে থাকো, আমি তোমাকে সাহায্য করব। ভূত আর বিজ্ঞান কি মিশ খাবে হরিহর কাকা? খুব খাবে, খুব খাবে। খাচ্ছে যে, তা তো দেখতেই পাচ্ছ। তা অবশ্য ঠিক, কিন্তু আমি কি পারবো? আমার তো নিজের গবেষণা। নিজের গবেষণা তোমাকে ছাড়তে হবে। আমার ভূত বিজ্ঞান রসায়ন গবেষণাগারের ভার তোমাকেই নিতে হবে, নইলে। পটলবাবুর মাথা ঝিমঝিম করছিল, রাজি না হলে কি হবে তা তিনি ভাবতেও পারছিলেন না। ঘাড় কাত করে বলেন, আজ্ঞে হ্যাঁ, তাই হবে। তাহলে চলো নামা যাক। চেয়ার দুটো দিব্যি শোঁ শোঁ করে নামতে লাগলো বায়ুস্তরে। নেমে হরিহর বললেন, এবার নিজেই নামো, বৃষ্টি থেমে গেছে। যে আজ্ঞে, বলে পটলবাবু নিচে নামতে লাগলেন। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কোথা থেকে শুনছেন গল্পগুলো অবশ্যই সেটা কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।